নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 14ই মে মঙ্গলবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে 200-র বেশি আসন পাবে না বিজেপি, ইন্ডিয়া জোট কত পাবে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এফআইআর মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। অন্তত 140টা আসন নিশ্চিত, কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্টে উজ্জীবিত ইন্ডিয়া জোট। বাণিজ্য শহর মুম্বাইয়ে ঝড়ে বড় বিলবোর্ড ভেঙে নিহত কমপক্ষে 14, আহত 70, খবর এনডিটিভির। দশাশ্বমেধ ঘাটে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাকে সমর্থন করেছে কোন কোন দেশ জেনে নিন। গাজায় ইসরায়েলি হামলাকে বাইডেন সরকারের সমর্থনের প্রতিবাদে মার্কিন সেনা কর্মকর্তার পদত্যাগ। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত রাষ্ট্রসংঘের কর্মী। ইরানের সঙ্গে বন্দর চুক্তি, ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা থামাতে গোপন অস্ত্র সরবরাহ বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। 200-র বেশি আসন পাবে না বিজেপি, ইন্ডিয়া জোট কত পাবে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফার ভোট শেষ হয়েছে গতকাল সোমবার 13ই মে। পঞ্চম দফার ভোটের প্রচার আজ মঙ্গলবার থেকেই শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। মঙ্গলবার জোড়া সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রথম সভা ছিল বনগাঁ লোকসভায়। সেই সভায় তিনি বলেছেন, কত আসন পাবে ইন্ডিয়া। মমতা বলেছেন, হাওয়া বদলে যাচ্ছে, ভালো করে জেনে রাখুন, কেউ ভয়ে বলতে পারছে না চতুর্থ দফা হয়ে গিয়েছে। বিজেপি খুব জোর 195টা থেকে 200টা আসন পাবে। জোট ইন্ডিয়া পাবে 295 থেকে 315টা আসন। এইবার 400 পার না পগার পার। বাঙালিরা কেউ চায় না তুমি আসুক, তুমি বাংলার কলঙ্ক। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এফআইআর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। নিয়ম অনুযায়ী এবার এই মামলা ফিরে যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নিয়ম অনুযায়ী এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন মামলাটা কোন বিচারপতি শুনবেন। গত 4 মে শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেন। তমলুকের রাজবাড়ি ময়দান থেকে বর্ণাঢ্য পদযাত্রা বেরোয়, যার নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য নেতা নেত্রীরাও তাতে অংশ নিয়েছিলেন। হাসপাতাল মোড়ে মিছিল পৌঁছানোর পর ধুমধুমার কাণ্ড ঘটে যায়, কারণ এই হাসপাতাল মোড় এলাকাতেই চাকরিহারাদের নিয়ে তৃণমূল শিক্ষক সংগঠনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল। অভিযোগ ওঠে, অনশনরত শিক্ষক শিক্ষিকাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর প্রত্যক্ষ প্ররোচনাতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলেই অভিযোগ। তার পরদিন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ময়নার তিলখোজা এলাকার প্রশান্ত দাস সহ অন্তত 50 জনের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি মইদুল ইসলাম। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। মঙ্গলবার মামলার শুনানি ছিল। এদিনই ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন জয় সেনগুপ্ত। নিয়ম অনুযায়ী এবার এই মামলা ফিরে যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। তিনি পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন মামলাটা কোন বিচারপতি শুনবেন।
অন্তত 140টা আসন নিশ্চিত কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্টে উজ্জীবিত ইন্ডিয়া জোট। চলতি লোকসভা নির্বাচনে আসন জয়ের এই হিসেবই কষে ফেলেছে কংগ্রেস। একদিকে যখন নরেন্দ্র মোদীর বাহিনী 400 পারের স্লোগান থেকে ধীরে ধীরে পিছু হটছে, সেখানে নিঃশব্দে পরিসংখ্যান সাজিয়ে ফেলছে সোনিয়া গান্ধীর দল। এমনই তথ্য উঠে এসেছে হাত শিবিরের অভ্যন্তরীণ রিপোর্টে। 328টা আসনে এবার লড়াই করছে কংগ্রেস। তার মধ্যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হচ্ছে 204টে আসনে। ভোটের ট্রেন্ড দেখে কংগ্রেসের বিশ্লেষকরা নিশ্চিত 135 থেকে 140টা আসন মিলবেই কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির মতো প্রথম সারির বিরোধী দলগুলোকে হিসাবের মধ্যে আনলে মহাজোট ইন্ডিয়া 300 আসন পেরিয়ে যাবে বলেই বিশ্বাস কংগ্রেসের। সোমবার চতুর্থ দফার ভোট শেষ হয়েছে। এ পর্যন্ত ভোট হয়ে গিয়েছে 379টা কেন্দ্রে, বাকি আর 3 দফা। তবে এর মধ্যে ট্রেন্ড পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মত বিরোধীদের। মোদি ঝড় উধাও, রাম মন্দির ইস্যু পিছনের সারিতে, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বঞ্চিত মধ্যবিত্ত, একের পর এক ইস্যু বিপক্ষে যাচ্ছে নরেন্দ্র মোদীর। তার উপর নির্বাচনী বন্ড নিয়ে লাগাতার বিজেপি বিরোধী ক্ষোভ, এছাড়া এজেন্সির অতি সক্রিয়তা তো রয়েইছে। এই সব মিলিয়ে তাই কংগ্রেস আশাবাদী 140টার কম আসন তাদের ঝুলিতে আসবে না। সেক্ষেত্রে হেসে খেলে ইন্ডিয়া সরকার গড়বে। এর সবচেয়ে বড় উদাহরণ 2004 সাল। সেবার কংগ্রেস 145টা আসন পেয়েও ইউপিএ সরকার গঠন করেছিল। আর যেভাবে এই 4 দফায় ভোটদানের হার কমেছে, তাতে উজ্জীবিত হয়ে উঠেছে কংগ্রেস। বছরে 1 লক্ষ টাকা নিশ্চিত করতে এখন থেকেই কংগ্রেসের ফর্ম ভরার উৎসাহ বাড়ছে। মহিলাদের মধ্যে ততটাই কপালে ভাঁজ বাড়ছে গেরুয়া শিবিরের। 2019 সালের ভোটে কংগ্রেস 421টা আসনে লড়েছিল, জয় হাসিল হয়েছিল মাত্র 52টাতে। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে বিজেপি 436টা আসনে লড়ে জিতেছিল 303টে। রেজাল্ট বেরোনোর আগে প্রচার পর্বেই এই সংখ্যা জানিয়েছিলেন অমিত শাহ। কাঁটায় কাঁটায় ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় ইভিএমের উপর সন্দেহ বেড়েছিল বিরোধীদের। নির্বাচন কমিশন অবশ্য সাফ জানিয়েছে ইভিএমে কারচুপি করা যায় না। তারপরেও সন্দেহমুক্ত নয় রাজনৈতিক মহল। তবে বিরোধীরা নিশ্চিত এবার কোনো ভবিষ্যৎবাণী মিলবে না। অবাধ এবং সুষ্ঠু ভোট হলে তো নয়। আর তাই ট্রেন্ড বুঝতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের নির্দেশ মতো কংগ্রেস ঘরে ঘরে সমীক্ষা করেছে, হিসেব কষেছে নিজেরা কত আসন পেতে পারে। দেখা যাচ্ছে এ পর্যন্ত 110টা থেকে 120টা তো আসছেই, বাকিটা শেষ 3 পর্বে নিশ্চিত হয়ে যাবে। এমনকি কোনো কোনো রাজ্যে সারপ্রাইজ ফলো হবে বলে আশায় রয়েছে হাইকমান্ড। একবার ইন্ডিয়া ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গেলে এনডিএ ছেড়েও অনেক দল মহাজোটে সামিল হবে। দলের অন্দরে তাই শোনা যাচ্ছে আব কি বার 2004 অর্থাৎ 2004 সালের পুনরাবৃত্তির অপেক্ষাতেই বসে কংগ্রেস। বাণিজ্য শহর মুম্বাইয়ে ঝড়ে বড় বিলবোর্ড ভেঙে নিহত কমপক্ষে 14, আহত 70। খবর এনডিটিভির। মহারাষ্ট্রের মুম্বাই প্রচণ্ড ধূলিঝড়ের সময় একটা বিলবোর্ড ভেঙে পড়ে 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 70 জনের বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। জানা গিয়েছে বিলবোর্ডটা একটা জ্বালানি স্টেশনের উল্টো দিকে ছিল। ঝড়ের সময় বিলবোর্ডের লোহার কাঠামোটা ওই স্টেশনের ওপর আছড়ে পড়ে। এতে হতাহতের এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী স্বপ্নীল খুপ্তে এএনআইকে বলেছেন বিলবোর্ডটা হঠাৎ ভেঙে পড়ে। গাড়ি আর মোটরসাইকেল সহ অনেকেই এর নিচে চাপা পড়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে অনেককে বের করেন, অনেকে নিজেরাই বের হয়ে আসতে সক্ষম হন। খবর পেয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী ঘটনাস্থলে আসে, আটকে পড়া লোকজনকে বের করে আনে। বিলবোর্ডটা অনুমতি নিয়ে সেখানে বসানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা অগ্রাধিকার ছিল। আহত ব্যক্তিদের চিকিৎসার ভার রাজ্য সরকারই নেবে। এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে 5 লক্ষ করে টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুম্বাই জুড়ে স্থাপন করা বিলবোর্ডগুলো পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। দশাশ্বমেধ ঘাটে পুজো দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা পুজোর পাশাপাশি বারাণসীর কাল ভৈরব মন্দিরে প্রার্থনা সেরে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ হেভিওয়েট বিজেপি নেতৃত্ব।
গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাকে সমর্থন করেছে যেসব দেশ জেনে নিন। আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজেতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলাকে কয়েকটা দেশ সমর্থন করেছে। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিশর ঘোষণা করেছে যে তারা গণহত্যা কনভেনশনের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইসিজে মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে। আরও 3টে দেশ ইতিমধ্যে এই মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে। দেশ 3টে হলো কলম্বিয়া, লিবিয়া এবং নিকারাগুয়া। এদিকে তুরস্কও বলেছে যে তারাও এই মামলায় সমর্থন দেওয়ার পরিকল্পনা করছে। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে গত 8ই জানুয়ারি আইসিজেতে অভিযোগ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওই অভিযোগের শুনানি শেষে আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যার মতো অপরাধ বন্ধ করতে এবং মানবিক ত্রাণের চালান অবাধে প্রবেশ করতে দেওয়ার নির্দেশ জারি করেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে তেল আবিব আইসিজের জারি করা নির্দেশ পালন করছে না। এদিকে ইসরায়েল এবং হামাস কয়েক দফা আলোচনায় বসার পরেও এখনও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছতে পারেনি। গাজায় ইসরায়েলি হামলাকে বাইডেন সরকারের সমর্থনের প্রতিবাদে মার্কিন একজন সেনা কর্মকর্তার পদত্যাগ। ফিলিস্তিনের গাজায় রক্তক্ষয়ী নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই নির্যাতন কবে শেষ হবে তা এখন সময়ের অপেক্ষা। শত শত মানুষ, যাদের মধ্যে বেশিরভাগ নারী এবং শিশুদের মৃত্যুর পরেও এখনও যুদ্ধ বন্ধ না করার বিষয়ে ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে চলেছেন। ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় ইসরায়েলি গণহত্যা এবং যুদ্ধাপরাধের বিষয়েও নীরবতা পালন করেছে। মার্কিন প্রশাসন এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের অভিযোগে পদত্যাগ করেছেন এক মার্কিন সেনা কর্মকর্তা। আমেরিকার ওই সেনা কর্মকর্তা সোমবার জানিয়েছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসনে ওয়াশিংটনের সমর্থনের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন। ওই সেনা কর্মকর্তার নাম হ্যারিসন মান। তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা। হ্যারিসন মান জানিয়েছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে এমন অন্ধ সমর্থনের জেরে লজ্জা এবং অপরাধবোধের কারণে পদত্যাগের ঘোষণা করেছি। তবে গাজায় ইসরায়েলি গণহত্যায় মার্কিন মদতের অভিযোগে এটাই পদত্যাগের প্রথম ঘটনা নয়। এর আগে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে দেশটার বিদেশ মন্ত্রকের আরবি ভাষার মুখপাত্র হালা রাহাতিত পদত্যাগ করেছিলেন। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত রাষ্ট্রসংঘের কর্মী। মঙ্গলবার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের গাড়িতে চড়ে রাফার নিকটবর্তী ইউরোপিয়ান হাসপাতালে যাওয়ার পথে হামলার শিকার হয় ওই কর্মীরা। আহত আরও একজন। তবে রাষ্ট্রসংঘ হামলার ঘটনায় ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করেনি। আর ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা রাষ্ট্রসংঘের গাড়িতে হামলার ঘটনাটা খতিয়ে দেখছে। তাদের প্রাথমিক দাবি, যুদ্ধক্ষেত্র দিয়ে যাওয়ার সময় রাষ্ট্রসংঘের গাড়িটা তাদের রুট সম্পর্কে কোনো কিছু বলেনি। ইরানের সঙ্গে বন্দর চুক্তি, ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি আমেরিকার। 10 বছরের জন্য ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ভারত একটা চুক্তি স্বাক্ষর করেছে। এর কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কেউ ইরানের সাথে ব্যবসায়িক চুক্তি বিবেচনা করছে তাদের নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া দরকার। ইসরায়েলের ওপর হামলার পর আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের মনুষ্যবিহীন আকাশযান উৎপাদনকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার কয়েকদিন পরই এই ঘটনা ঘটেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল ভারত এবং ইরানের মধ্যে চুক্তি সংক্রান্ত একটা প্রশ্নের জবাবে বলেছেন, চাবাহার বন্দর নিয়ে ইরানের সঙ্গে ভারতের চুক্তি হয়েছে সেটা আমরা জানি। আমি চাই ভারত সরকারের বিদেশ মন্ত্রক তাদের বিদেশ নীতি নিয়ে বিস্তারিত জানাক। ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, চাবাহার বন্দর সমস্ত কিছু নিয়ে ভারতের কথা বলা উচিত। আমি শুধু বলবো, যেহেতু এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত, তাই ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো যে বহাল রয়েছে তা আমি আরও একবার মনে করিয়ে দিতে চাই। পাশাপাশি নাম না করে ভারতকে বেদান্তের হুঁশিয়ারি, যারাই ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে তাদের মনে রাখা উচিত তারা নিজেরাই নিষেধাজ্ঞা চাপানোর পথ খুলে দিচ্ছে। ইরানে ভারতীয় দূতাবাসের এক্সের একাধিক পোস্ট অনুসারে বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে ভারত এবং ইরানের মধ্যে চুক্তিটা তেহরানে ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড এবং ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। এই প্রথম ভারত কোনো বিদেশি বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব নেবে। এই বছরের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের 3টে কোম্পানি সহ পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সরবরাহকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকার দাবি, নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছিল কারণ এরা গণবিধ্বংসী অস্ত্রের প্রসারকারী এবং তাদের সরবরাহের পথ প্রশস্ত করছিল।
বেদান্ত সেই সময় বলেছিলেন এগুলো বেলারুশের পিআরসি ভিত্তিক সংস্থা ছিল এবং আমরা পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সরঞ্জাম এবং অন্যান্য প্রযোজ্য আইটেম সরবরাহ করার বিষয়টা প্রত্যক্ষ করেছি। বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থামাতে গোপন অস্ত্র সরবরাহ বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকা যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনে গৃহযুদ্ধ বন্ধে অবশ্যই ইরানকে হুথিদের সহযোগিতা বন্ধ করতে হবে। তিনি আরও বলেছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, যার ব্যাপক প্রমাণ রয়েছে। যারা জাতিসংঘের নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আরও অধিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিকে লোহিত সাগর এবং ইডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার পেছনে কারণ হিসাবে হুথি বিদ্রোহীরা বলছেন তারা গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে চায়।